আমি কয়েকদিন যাবতে খেয়াল করছি আমার দুলাভাই মাঝরাতে আমার ঘরে আসে, আমার বিছানার আশেপাশে এসে ঘুরে আবার চলে যায়। এই কথাগুলো আমি এখন আপাকে বলিনি, কারণ উনি কি কারণে আমার ঘরে আসেন সেটা না জেনে তো আর আপাকে বলা যায় না। তবে আজ রাতে আমি বিষয়টা ভালোভাবে বুঝে নেব, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমিয়ে পড়লাম। আপা যদিও আমাকে জিজ্ঞেস করেছিল যে এত তাড়াতাড়ি আমি কেনই বা ঘুমাতে যাই, আমি তাকে বলেছিলাম যে আজকে আমার প্রচুর মাথা ব্যথা করতেছে, তাই মাথা ব্যথার একটা ওষুধ খেয়ে আমি আজ ঘুমিয়ে পড়বো। তখন দেখলাম আমার দুলাভাই আমার দিকে আর চোখে তাকিয়ে আছে। আমি আর কাউকে কিছু না বলে আমি আমার রুমে চলে গেলাম। সত্যি বলতে বিষয়টা আমার কাছে খুবই অস্বস্তিকর লাগতেছিল, তবে বিষয়টা আগে ভালো করে বুঝি, তারপর আমি আপাকে সবটা জানাবো। রুমের ভিতর ঢুকেই আমি লাইটটা অফ করে দিলাম আর ডিম লাইটটা জ্বালিয়ে দিলাম। ঘুম তো আসবে না, শুধু শুধু আমাকে নাটক করে একটু থাকতে হবে। তার একটু পরেই আপা আমার রুমে এসে আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কিরে মাথা ব্যথা কমছে? আমি বললাম না, তুই আমার মাথায় হাত দেওয়াতে আমার মাথা ব্যথা উল্টো আরো বেড়ে গেছে। আমার কথা শুনে আপা আমার মাথায় একটা আলতো করে টোকা দিয়ে বলল, যা মিসকা শয়তান। আপা যখন এভাবে আমাকে আদর করে তখন আমার মায়ের কথা খুব মনে পড়ে। আমি তখন আপাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপা, তুই কি আমাকে অনেক বেশি ভালোবাসিস? তখন সে একটু মিসকে হাসে আমাকে বলল, রাস্তা থেকে কুরিয়ানা মেয়েকে কি কেউ ভালোবাসে নাকি? হ্যাঁ। আপার রুমের লাইটটা অফ করে চলে গেল। আমিও ঘুমের ভান ধরে থাকলাম। পুরো ঘরের লাইট অফ হয়ে গেছে। আপারাও মনে হয় ঘুমিয়ে পড়েছে। নিজের থেকে একটু একটু ভয় লাগতেছে, আবার বিরক্তও লাগতেছে। এভাবে করতে করতে রাত 1টা বেজে গেল। ঘড়ির কাঁটা বাড়তেই আছে, রাতও গভীর হতে আছে। ঠিক একটা সময় আমার দুলাভাইয়ের আমার ঘরে উপস্থিতি আমি টের পেলাম। যদিও এসেছে একদম নিঃশব্দ করে, আমার আর কি করার, আমিও ঘুমের ভান ধরে বিছানায় পড়ে রইলাম। এরপর আস্তে আস্তে দুলাভাই আমার কাছে এসে বসে আমার নাকের কাছে তার হাত ধরলো যে আমি ঘুমিয়েছি কিনা এটা নিশ্চিত হবার জন্য। আমি তো ঠিক তখনও ঘুমের ভান করেই রইলাম। তারপরে দেখলাম দুলাভাইয়ের একটা হাত আমার ঘাড় বরাবর দিল। ছি, দুলাভাই আমার সাথে এমন করতে পারে? আমার সারা গায়ে কাটা দিয়ে উঠলো, ভয়ে আমার গাও শিউরে উঠলো। আমি একটু আড়মড় করে উঠলাম, সাথে সাথে দুলাভাই ছিটকে গেল আমার রুম থেকে। আমি একটু ঘুমের ভান ধরে বললাম, উফ, পানির পিপাসা পেয়েছে, আমি একটু পানি খাবো। তখন দেখলাম দুলাভাই আমার রুম থেকে চলে গেছে। আমি সাথে সাথে ডাইনিং এ গেলাম, গিয়ে লাইটটা অন করলাম। দেখলাম উনি সেখানে গিয়ে পানি নিচ্ছে। ওনাকে দেখে তো আমার প্রচুর রাগ হচ্ছিল, কিন্তু ওনাকে তো এখন আমার কিছুই বুঝতে দেওয়া যাবে না। আমি তখন ঘুমের ভান ধরে টুলতে টুলতে বললাম, দুলাভাই আপনি এখানে? তখন দুলাভাই বলল, তোমার আফা রুমে পানি নিতে ভুলে গেছে, তাই আমি এখানে একটু পানি খেতে এসেছি। আমি তখন মনে মনে বললাম, সিহ, কি মিথ্যুক। আমি আমার রুমে চলে গেলাম, গিয়ে আমার নিজের প্রতি নিজের শুধু ঘৃণা হতে লাগলো। ভাবলাম দুলাভাই একটু ভালো মানুষ না, উনি খুবই নিকৃষ্ট মানুষ। আপার জন্য আমার খুব বেশি মায়া লাগছিল। সারাটা রাত আমি একটু ঘুমাতে পারিনি, শুধু করিডোরে করে রাতটা পার হয়ে গেল। আমি ভেবেছিলাম সকালে যখন দুলাভাই অফিসে চলে যাবে আমি তখন সবটা আপাকে খুলে বলবো। আমি সকাল 7টা বাজতেই রান্নাঘরে আপার কাছে চলে গেলাম। আমাকে দেখে আপা বলল, কিরে মাথা ব্যথা কমছে তোর? আর রাতের ঘুমটা কেমন হলো? আমার রাতের কথা ভাবতেই যতটা খারাপ না লাগলো তত বেশি খারাপ লেগেছিল আপুর ওই নিষ্পাপ মুখটা দেখে। আর মনে মনে ভাবতে থাকি, আপুর মতো এতটা নিষ্পাপ একটা মেয়ের কপালে এরকম একটা জঘন্য স্বামী জুটছে। এসব ভাবতে ভাবতে নিজের অজান্তেই আমি কেঁদে ফেলি। তখন আপা হাফতের কাজ ফেলে দিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর আমাকে বলল, কি হয়েছে মনি, সবটা আমাকে খুলে বল। আমি তখন হাউমাউ করে আপাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলাম। আমি তো আপাকে সবটা বলতে চাই, তবে কিভাবে আমি আপাকে বলি? আমি তখন আপাকে বলি, কিছু না আপা, হঠাৎ করে মায়ের কথা খুব মনে পড়ছে তাই। তখন আপা আমাকে বলল, আমি তো তোর আরেকটা মা, তাই না? তো ওই কথা বলে আপা আমাকে তার বুকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর আমি একটু শান্ত হবার চেষ্টা করলাম। তারপর আমি আপাকে বললাম, আপা তোর সাথে আমার কিছু কথা আছে। তখন আপা আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তোর দুলাভাই এক অফিসে চলে যাক, তারপর আমরা দুজনে মিলে অনেক আড্ডা দিব আর অনেক গল্প করব। তখন আমি একটু ভুঁড়ি কুঁচকে আপুকে বললাম, আপা দুলাভাই এখন অফিসে যায়নি? তখন সে বলল, না, ওই রাতে ওর নাকি একটু ঘুম কম হয়েছে, তাই আজকে একটু দেরিতে যাবে। এখন গোসল করতেছে, গোসল করে রাত নাস্তাটা শেষ করে তারপর অফিসে চলে যাবে। আমি তো দুলাভাইয়ের সামনে একদমই পড়তে চাই না, তাই আমি আপাকে বললাম, ঠিক আছে আপা, তাহলে আমি আমার রুমে চলে যাই। তারপর আপা আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় সোফার উপরে আমার ফোনটা আমার রুমে একটু চার্জে দিয়ে যাস। আমি যখনই আপার ফোনটা তার রুমে চার্জ দিতে গেলাম তখনই দেখলাম দুলাভাইয়ের ফোনে বারবার কল আসছে আর অনেক বেশি টেক্সট আসছে। দুলাভাইকে তো এখন আমার খুব বেশি সন্দেহ হয়, তাই আমি তার ফোনটা হাতে নিলাম। হাতে নেওয়া মাত্র একটা টেক্সট আসলো যে, আজকে এত দেরি করে আসতেছে যে, কোনো সমস্যা হয়েছে নাকি? তুমি তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। তারপর আরেকটা টেক্সট আসলো, গতকাল রাতে তুমি আমাকে একটাবারের জন্য ফোন দাওনি কেন জান? আরেকটা টেক্সট আসলো যে আজকে একটু সময় হাতে নিয়ে আসবে, কারণ আজকে তুমি আমাকে একটু বেশি সময় দিবে। যেই নাম্বারটা থেকে বারবার কল আসতেছিল সেই নাম্বারটা থেকে বারবার টেক্সট আসতেছিল। আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। এইগুলা দেখে দুলাভাইয়ের সাথে এই মেয়েটার কি বা সম্পর্ক, আর কেনই বা দুলাভাইকে মেয়েটা বারবার এসব টেক্সট দিচ্ছে? এসব ভাবতে ভাবতে হঠাৎ কেন যেন মনে হলো পুরো আকাশটা ভেঙে আমার মাথায় পড়ছে। চিন্তায় আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আবার
আপার জন্য খুব বেশি কষ্ট হচ্ছে যে আপাকে এই লোকটা দিনের পর দিন কি ধোকাই না দিয়ে যাচ্ছে। এরপর নিজের রুমে চলে গেলাম, বালিশে মুখ গুজে অনেকক্ষণ ধরে কান্না করলাম। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। আমার ঘুম ভাঙলো আপার ডাকে। তখন দুপুর 2টা। আমি গোসল খাওয়া দাওয়া শেষ করলাম অনিচ্ছা থাকা সত্ত্বেও। দুলাভাই তো তখন অফিসে, আপা তখন ভুলে গিয়েছিল যে সকালে আমি ওকে কিছু বলতে চেয়েছিলাম। এরপর আমি সব কাজ দাস আমার শেষ করে আমি আপার রুমে চলে গেলাম। গিয়ে দেখলাম আপা শুয়ে আছে, আমাকে দেখে উঠে বসলো। এরপর আমি আপার সামনে গিয়ে বসলাম। তারপর শুধু ভাবতে লাগলাম কিভাবে যে শুরু করি। তারপর হুট করে বলেই বসলাম, আপা তোকে আমি একটা কথা বলি। আপা তখন বলল, বল। তখন আমি আপাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপা, দুলাভাই তোকে কেমন ভালোবাসে রে? তখন আপা বলল, যেমন ইচ্ছা তেমন ভালোবাসো, হঠাৎ এই প্রশ্ন করলি যে? তারপর আমি আর কোনো কিছু চিন্তা না করে আপাকে বলেই ফেললাম যে আপা, দুলাভাই কিন্তু তোকে ঠকাচ্ছে। তখন আমি আপাকে বললাম, আপা সকালবেলা দুলাভাইয়ের ফোনে অনেকগুলো একটা মেয়ের প্রেমের টেক্সট আসছে, অনেকগুলো কলে আসছে, আর রাতে আমার একা ঘুমাতে ভয় করে বলে আমি সিটকিনি আটকাই না। এই সুযোগে দুলাভাই অনেক দিন যাবত আমার রুমে আসছে। আমি যদিও অল্প অল্প টের পেয়েছি, গতকাল রাতেও আমার রুমে গিয়েছি। এক নিঃশ্বাসে আমি সব কথাগুলো বলে ফেললাম। তখন আমার চোখ দিয়ে শুধু অঝরে পানি ঝরছে। আপার দিক তাকাতে আমার খুব বেশি কষ্ট হচ্ছে, আবার ভয়ও পাচ্ছি। তারপর আমি অনেক কষ্ট করে আপার দিক তাকালাম, দেখলাম আপার চোখ মুখ একদম লাল হয়ে গেছে। আপার চোখে পানি, আপার চোখে একটা পলকও পড়তেছে না। আমি যখনই আপা বলে ডাকতে গেলাম তখনই আপা জোর একটা আমাকে চড় দিল। আমি আপার থেকে অনেক দূরে ছিটকে পড়ে গেলাম। মুহূর্তের মধ্যে আমার মনে হলো আমার পৃথিবীটা এক মুহূর্তে 2 খণ্ড হয়ে গেল। আপার চোখ দিয়ে মনে হচ্ছে শুধু আগুন বের হচ্ছে। আমার নিজের জন্য যতটা ভয় না লাগছে তার থেকে বেশি ভয় লাগছে আপার এই রূপটা দেখে। আমি ধপ করে বসে পড়তে লাগলাম। আপা যেন একদম রোবটের মতো দাঁড়িয়ে আছে, আর ঘরে এক টুকরো আলো বাতাসের কোনো ছায়াও নেই। আপার চোখ মুখ দেখে আমার দম বন্ধ হয়ে আসছে। কিছুক্ষণ এক দৃষ্টিতে এক পলকে তাকিয়েছিল। আমি আপার দিকে ওইভাবেই তাকিয়েছি। আমি আপার মুখের দিকে তাকিয়ে আর কান্না থামাতে পারলাম না। যখন এই মুখ চেপে আমি আমার রুমের দিকে আসতে চাইলাম, দেখলাম আপা আমার সামনে এসে দাঁড়ালো। ওর চোখে মুখে কান্না ঝরে পড়তেছে। আমাকে তার বুকের ভিতর জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতেছে। সে কি কান্না! ওই কান্না দেখে আমারও বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। তখন আপা থেমে থেমে টুকরে কেঁদে উঠে বলল, জানোয়ারটা আমার বোনকেও ছাড়লো না। তখন আমি আপাকে বললাম, আপা তুই কি তাহলে আগে থেকে সবকিছু জানতিস? আপা মনে হচ্ছে কান্না করতে করতে কথাই বলতে পারতেছে না। তারপর আমি আপাকে নিয়ে আমার রুমের বিছানার উপর বসালাম। আপার কষ্ট দেখে আমারও অনেক বেশি কষ্ট হচ্ছিল। তারপরও জোর কণ্ঠে আপাকে বললাম, আপা তুই ভাইয়ার সম্পর্কে কি কি জানিস সবটা বল আমাকে। তখন আপা অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, জানিস মনে, আমি বিয়ের প্রথম রাত থেকে সবকিছু জানতাম। বিয়ের প্রথম রাত থেকে একটা মেয়ে ওর ফোনে শুধু ফোন করতো, মেসেজ করতো যে ওকে পেয়ে আমাকে ভুলে গেলে আর কালকে তুমি আমার সাথে দেখা করবে, আমি তোমাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারবো না। এরপরে আরো যা লেখা ছিল সেটা আমি তোকে বলতে পারবো না। এটা বলে আপা লুটিয়ে বিছানায় শুয়ে পড়লো। ওকে দেখে কতটা অসহায় লাগছিল, মনে হচ্ছিল যে দুনিয়ার সব কষ্ট ওর এখন এক করেই হচ্ছে। তারপর দুই বোনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ হাউমাউ করে কান্না করতে লাগলাম। মা যেদিন মারা গিয়েছিল সেদিন আমরা 2 বোন ঠিক এইভাবেই কান্না করেছিলাম। আমাদের কান্না যেন কেউ থামাতে পারছিল। হঠাৎ করে উঠে দাঁড়িয়ে ওর জামাটা উঁচু করে আমাকে পিঠতে দেখে বলল, দেখ ও বাইরে গিয়ে ওর প্রেমিকাকে ভালোবাসা দিয়ে আসে আর বাসায় এসে আমার সাথেও এরকমটা করে। আপার পিঠের দাগগুলো দেখে আমার পুরো বুকটা শিউরে উঠলো। আমি ওকে বললাম, আপা তুই দিনের পর দিন কিভাবে এগুলো সহ্য করো? আপার মতো এরকম সহজ সরল একটা এত শান্তশিষ্ট মেয়েকেও কিভাবে এতটা কষ্ট দেয়? আর আমি আপাকে বললাম, আমি ওই জানোয়ারটাকে শেষ করে দেবো আপা। ওই সময় কয়েকবারের জন্য কলিং বেল বেজে উঠলো। এই সময় আর কেই বা আসবে ওই শয়তান জানোয়ারটা ছাড়া? কলিং বেলের শব্দ শুনে আপা আমাকে শান্ত হতে বললো। করিডোরে করে নিজের চোখ দুটো মুছে আপা দরজা খুলতে গেল। দরজা খুলতে শব্দ পেলাম ওই অমানুষটা জানোয়ারটা ঘরে ঢুকেছে, যে মানে আমার দুলাভাই। রুমে ঢুকে আপাকে দেখে বলতেছে, কি হয়েছে তোমাকে এরকম বেহাল অবস্থা দেখাচ্ছে? এই কথাটা শুনে আমার রক্ত একদম মাথায় উঠে গেল। এতটা রাগ হলো আমি আর সহ্য করতে পারলাম না। আমার রুমের একটা ড্রয়ার থেকে একটা ছুরি নিয়ে আমি দরজার পাশে গিয়ে দাঁড়ালাম। পর্দা সরাতেই দেখি আপা হুড়মুড় করে আমার রুমে ঢুকতেছে। কেউ কাউকে খেয়াল করিনি। তারপর একে অপরের সাথে ধাক্কা খেয়ে ছুরিটা দিয়ে আপার হাত আমার হাত একটুখানি কেটে গেল। আপা ব্যাপারটা বুঝতে পারলো। তারপর আমাকে তার রুমে নিয়ে গেল। আপা আমাকে তার রুমে নিয়ে তার সিটকানি দিয়ে দিল। আর আমাদের এদিকে যে দুজনের হাত কেটেছে সেটা আমাদের একদমই মনে নেই। নিঃশ্বাস নিচ্ছি আর রাগে ফোর্স। আপাকে বললাম, আপা তুই আমাকে ছেড়ে দে, একটু ছেড়ে দে, ওই অমানুষটাকে আজকে আমি শেষ করে ফেলবো। আর আপা আমাকে থামানোর অনেক বেশি চেষ্টা করলো। আসসালামু আলাইকুম সবাইকে। একটা গল্পের এটা প্রথম পার্ট ছিল, আর দ্বিতীয় পার্টটা খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।